আগের ভিডিওতে আমার একটা টপিককে দিতে আমি ভুল করেছি, মানে দেওয়া হয়নি। সেটা হচ্ছে ইউনিট অফ রেফ্রিজারেশন। ইউনিট অফ রেফ্রিজারেশনের যে ইউনিট সেটা হচ্ছে টোন। ওকে, 1 টোন অফ রেফ্রিজারেশন এভাবে আমার প্রকাশ করব যে একটা এয়ার কন্ডিশন কত টোনের হতে পারে। 1 টোন হতে পারে, 2 টোন হতে পারে, 3 টোন হতে পারে। তো সেভাবে প্রকাশ করা হয় 1 টোন অফ রেফ্রিজারেশন, টোন অফ রেফ্রিজারেশন। এভাবে আমি ইউনিটটা প্রকাশ করব, টোন অফ রেফ্রিজারেশন। ওকে, এটা লেখা হয় টিআর দিয়ে, অর্থাৎ 1 টিআর ইজ ইকুয়ালস টু 3.5 কিলোওয়াট ইজ ইকুয়ালস টু 210 কিলোজুল পার মিনিট ইজ ইকুয়ালস টু 50 কিলো ক্যালোরি পার মিনিট। ওকে, এটা মনে রাখবে। 1 টিআর ইজ ইকুয়ালস টু কত, 3.5 কিলোওয়াট ইজ ইকুয়ালস টু 210, অর্থাৎ 210 কিলোজুল পার মিনিট ইজ ইকুয়ালস টু 50 কিলো ক্যালোরি পার মিনিট। ওকে, তো 1 ton of refrigeration কি না, it is the amount of heat which is required to extract from 1 ton of water 1000 kg at 0 degree Celsius in order to convert into equivalent ice at 0 degree Celsius in a day 24 hours। অর্থাৎ এটা পড়ে যদি তোমরা বুঝতে না পারো তাহলে খুব সহজ করে আমি যদি বলি যে একটা বাড়ি আছে, একটা রুম আছে, তো সেই রুমের ভিতর যদি আমি 1 টন অর্থাৎ 1000 কেজি, ঠিক আছে, 1000 কেজি যদি আমি একটা বরফ রাখি, একটা বরফের টুকরো যেটার ওজন হচ্ছে 1000 কেজি, সেটা যদি আমি রেখে দিই এবং 24 ঘন্টার মধ্যে সেটা যদি গলে যায়, 24 ঘন্টা ধরে যদি গলায়, তাহলে পরে গলে যায়, গলে যদি বরফ জল হয়ে যায়, তাহলে পরে যে রুমটা যতটা পরিমাণ ঠান্ডা হবে সেইটাই হচ্ছে 1 টোন অফ রেফ্রিজারেশন। মানে সেই এফেক্টটাই হচ্ছে 1 টোন অফ রেফ্রিজারেশন এফেক্ট। ওকে, তো এটাই হচ্ছে ইউনিট অফ রেফ্রিজারেশন। নেক্সট টপিক হচ্ছে বেসিক্স অফ পিওর সাবস্টেন্স। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কনস্ট্যান্ট প্রেসার লাইন অন টিএস ডায়াগ্রাম। কি যে আমি টেম্পারেচার এবং এন্ট্রপি ডায়াগ্রাম নিয়েছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই লাইনটাকে আমি প্রথমে বাদ দিই, প্রথমে এই লাইনটা বাদ দাও, জাস্ট এই লাইনটার কথা ভাবো। ঠিক আছে, এই লাইনটাতে আমি দেখতে পাচ্ছি কি যে এই একটা লাইন আসছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছি এবং তারপরে আবার একটা লাইন আসছে। তো এই লাইনটাকে আমি বলবো স্যাচুরেটেড লিকুইড লাইন। ওকে, এই লাইনটার উপরে যে পয়েন্টগুলো পাবো সেগুলো সব কিন্তু লিকুইড অবস্থায় আছে, অর্থাৎ স্যাচুরেটেড লিকুইড অবস্থায় আছে, শুধু লিকুইড নয়, স্যাচুরেটেড লিকুইড আছে, পিওর লিকুইড অবস্থায় আছে। ওকে, এরপর যদি আমি এই লাইনটার কথা ভাবি তাহলে পাবো, যেখানে পাবো যে আমার এখানে পিওর ভেপার আছে, পিওর মানে স্যাচুরেটেড ভেপার আছে, একদম পিওর ভেপার। ওকে, আর এই লাইনটার এই বাঁ দিকটাতে আমি যদি দেখি তাহলে সেদিকটা পাবো আমি সাবকুল রিজিয়ন, তো এদিকটা আস্তে আস্তে ঠান্ডা হতে আরম্ভ করবে। এবং এই দিকটাতে যদি দেখি আমি, মানে এই লাইনটার ডান দিকটা যদি দেখি আমি, তাহলে সেটা সুপার হিটেড রিজিয়ন। এদিকে যত যাব সেই ভেপারটা তত হিটেড হবে, অর্থাৎ সুপার হিটেড হবে, আস্তে আস্তে তার হিট বাড়বে। ওকে, আর এই জায়গাটাকে বলা হয় ওয়েট, মানে ওয়েট ভেপার লাইন, ওয়েট রিজিয়ন। ঠিক আছে, এই জায়গাটা ওয়েট রিজিয়ন। তো এই আরেকটা জায়গা পাবো যেখানে গিয়ে সর্বোচ্চ অবস্থা এই কার্ভটার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, এই ক্রিটিক্যাল পয়েন্টের একটা বিশেষত্ব আছে, সেটা আমি পরে আসছি। এরপর আমি যাচ্ছি এই লাইনটা, এই লাইনটা এখানে প্রেসার যেহেতু কোঅর্ডিনেট নেই, তাই প্রেসার কোঅর্ডিনেট যদি থাকতো বা যদি আমি এটাকে প্রেসার ডায়াগ্রামে দেখাতাম, প্রেসার এনথালপি বা প্রেসার গ্রাফে যদি দেখাতাম, তাহলে দেখা যেত এই লাইনটা প্রেসারের সঙ্গে সমান আছে, অর্থাৎ সমান প্রেসারে আছে, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে আছে। ওকে, তো এই লাইনটা বলা হয় কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওকে, যেহেতু এখানে প্রেসার গ্রাফটা নেই, মানে প্রেসার গ্রাফটা আমি দেখাতে পারছি না, তাই আমি এটা তোমরা বুঝতে পারছো না কি যে এটা প্রেসার কীভাবে কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এটা কনস্ট্যান্ট প্রেসার লাইন। সবসময় মনে রাখবে এই লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওকে, তো আমি যদি কোনো একটা লিকুইডকে, ধরো জলকে আমি আস্তে আস্তে, ধরো এইখানে এটা বরফ অবস্থায় ছিল কোনো একটা সময়, এটা বরফ থেকে জল হয়েছে এবং ধরো সেটা 10 ডিগ্রি সেলসিয়াস আছে। এরপর আমি সেটাকে আস্তে আস্তে হিট করছি। তো এইটা ধরো 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো। ঠিক আছে, তো এইখানটা হচ্ছে আমার একদম পুরো স্যাচুরেটেড লিকুইড, মানে লিকুইডটা স্যাচুরেটেড অবস্থায় আছে। ওকে, এবার কী হবে, সেটা বাষ্প হতে আরম্ভ হবে, বাষ্প হতে যখন পুরো বাষ্পটা যখন পুরোটা মানে 100% ওয়াটার যখন 100% ভেপারে কনভার্ট হবে, এখানে চলে আসবে তখন সেটা। ওকে, 100% ভেপারে কনভার্ট হওয়ার পর কী হবে, সেটা আর তো ভেপারটা আর অন্য কিছুতে কনভার্ট হতে পারবে না, তখন ভেপারটা কী হবে, তার মধ্যে যে ওয়াটার পার্টিকেলগুলো ছিল সেগুলো সব ভেপারে পরিণত হয়ে যাবে এবং এখানে এসে, ওকে, এই পয়েন্টটাতে এসে পুরোটাই ভেপারে পরিণত হয়ে যাবে। এবং তারপরে কী হবে, সেটা আস্তে আস্তে আরও হিটেড হতে থাকবে এবং সেই হিটেড ভেপারটাকে বলবো বা স্টিমে পরিণত হবে আস্তে আস্তে, সেটাকে বলবো আমি সুপার হিটেড স্টিম। ওকে, আর এই অবস্থাতে
এই যে ওয়েট রিজিয়নে, এই ওয়েট রিজিয়নে কী থাকবে, যে ভেপারটার মধ্যে ওয়াটার পার্টিকেল থেকে যাবে, তার জন্য সেটাকে আমরা বলবো ওয়েট ভেপার বা ওয়েট স্টিম। ওকে, আর এই অবস্থাতে কোনো স্টিম থাকবে না, কারণ এটা পুরো জল অবস্থায় আছে। এখানে এসে জলটা বাষ্পে পরিণত হওয়ার টেন্ডেন্সি আসছে, অর্থাৎ এইখানটাতে এসেছে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। ওকে, তো এটাই ছিল এই গ্রাফটা। এরপর ক্রিটিক্যাল পয়েন্টে আসি। এবার ধরো এই গ্রাফটা আমি আস্তে আস্তে তুলছি, এই গ্রাফটা আস্তে আস্তে তোলা মানে দেখো টেম্পারেচারটাকে আস্তে আস্তে বাড়ানো। তো শুধু টেম্পারেচার না, প্রেশারটাও আস্তে আস্তে বাড়বে, কারণ এখানে প্রেশারটা আমি দেখাতে পাচ্ছি না। এই গ্রাফটা মানে এই লাইনটা, এই যে পিসি লাইনটা, এই পিসি বলছি, পি ইকুয়ালস টু সি লাইনটা, প্রেশার ইকুয়ালস টু কনস্ট্যান্ট লাইনটা, মানে কনস্ট্যান্ট প্রেশার লাইনটা, যত আমি উপর দিকে তুলবো দেখো তত টেম্পারেচারও বাড়বে আস্তে আস্তে, এবং সঙ্গে সঙ্গে প্রেশার গ্রাফটা নেই, তার জন্য আমি দেখাতে পারছি না, প্রেশারটাও আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ প্রেশার আস্তে আস্তে বাড়তে টেম্পারেচার, প্রেশার এবং টেম্পারেচার বোথ আস্তে আস্তে বাড়তে এমন একটা পোর্শন আসবে যে এই পোর্শনটা, আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এই পয়েন্টটা যদি বি ধরি, তাহলে এ বিটা আস্তে আস্তে কমতে থাকবে। এ বিটা আস্তে আস্তে কমতে একটা পয়েন্টে চলে আসবে। তখন কি হবে, যে ওয়াটার ইজ ডিরেক্টলি কনভার্টেড ইন্টু মানে সুপারহিটেড ভেপার। ওকে, ভেপারে পরিণত হবে একদম পুরো ওয়াটার থেকে। তখন কোনো ওয়েট রিজিয়ন পাবো না, মানে ওয়েট ভেপার, ওয়েট স্টিম আমার হবে না, একদম লিকুইড থেকে স্যাচুরেটেড স্টিম। ওকে, তো যে পয়েন্টে গিয়ে পাবো সেই পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, সেইটা কত, সেই যে টেম্পারেচার, আমি বললাম যে টেম্পারেচার এবং প্রেশার বোধ যদি আস্তে আস্তে বাড়ায়, তাহলে সেটা আমি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। সেটা কত না, যদি প্রেশার বাড়াতে থাকি, মানে প্রেশার টেম্পারেচার দুটোই বাড়াতে থাকি, তাহলে 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 221.2 বার প্রেশারে আমার এটা ওয়াটার ক্রিটিক্যাল পয়েন্টে চলে আসবে। ওকে, এরপর কয়েকটা আমরা টার্ম সম্বন্ধে জেনে নিই। সুপারহিটিং হচ্ছে যে যখন আমার এটা যদি দেখি, যে এখানে যে আমি লাইনটা পাচ্ছিলাম সেটা হচ্ছে সুপারহিটিং, অর্থাৎ স্যাচুরেটেড ভেপারের পর যদি আমি আবার হিট দিই, সেটাকে আমি বলবো সুপারহিটিং। সুপার কুলিং কি, যদি আমার স্যাচুরেটেড লিকুইডের থেকে টেম্পারেচার আমি রিলিজ করি বা যদি টেনে নিই, এক্সট্র্যাক্ট করি, তাহলে সেটা হবে সাব কুলিং। ওকে, ওয়েট রিজিয়ন কি, ওয়েট রিজিয়ন যেখানে আমার ওয়াটার পার্টিকেল প্লাস ভেপার দুটোই রয়েছে, সেখানটাকে আমি ওয়েট রিজিয়ন বলবো। ক্রিটিক্যাল পয়েন্ট কি, ক্রিটিক্যাল পয়েন্ট তো আমি বললাম যেখানে আমি প্রেশার এবং টেম্পারেচার যদি বোথ একসঙ্গে বাড়াই, তাহলে এমন একটা পোর্শন আসবে যে পোর্শনটাতে আমি পুরো মানে ওয়াটার ইজ ডিরেক্টলি কনভার্টেড ইন্টু স্টিম। ওকে, সেই পয়েন্টকে আমি বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। নেক্সট চলে আসি ড্রাইনেস ফ্র্যাকশন। ড্রাইনেস ফ্র্যাকশনটা কি, ড্রাইনেস ফ্র্যাকশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে। ড্রাইনেস ফ্র্যাকশন হচ্ছে যখন ওয়েট রিজিয়ন থাকছে তখনই ড্রাইনেস ফ্র্যাকশনের অস্তিত্ব থাকছে, ওয়েট রিজিয়ন ছাড়া ড্রাইনেস ফ্র্যাকশনের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ড্রাইনেস ফ্র্যাকশন বলে যে টার্মটা আমরা শুনছি, সেই টার্মটা শুধুমাত্র এই এ আর বি এই অবস্থানের মধ্যে থাকবে, ওয়েট রিজিয়নের মধ্যে থাকবে ড্রাইনেস ফ্র্যাকশন। ওকে, ড্রাইনেস ফ্র্যাকশন এর বাইরে থাকবে না, এখান থেকে স্টার্ট হবে, এখানে এসে শেষ হয়ে যাবে। তো ড্রাইনেস ফ্র্যাকশনটা কী তাহলে দেখি, ড্রাইনেস ফ্র্যাকশনটা কি। ড্রাইনেস ফ্র্যাকশন হচ্ছে মাস অফ ভেপার বাই মাস অফ লিকুইড প্লাস মাস অফ ভেপার। ওকে, ড্রাইনেস ফ্র্যাকশন ইজ ডিনোটেড বাই এক্স, এম ভি ইজ ইকুয়ালস টু মাস অফ ভেপার, এম এল ইজ ইকুয়ালস টু মাস অফ লিকুইড। অর্থাৎ ড্রাইনেস ফ্র্যাকশনকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে বলবো যে ড্রাইনেস ফ্র্যাকশন ইজ ইকুয়ালস টু টোটাল মাস অফ ভেপার বাই টোটাল মাস অফ ভলিউম, অর্থাৎ টোটাল মাস অফ মানে ওই যে লিকুইড প্লাস ভেপার দুটোর সমষ্টি আর কি, সাম। তো এটাই হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। ড্রাইনেস ফ্র্যাকশনের অস্তিত্ব থাকে, অর্থাৎ যে রেঞ্জ অফ ড্রাইনেস ফ্র্যাকশন সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে 0 to 1। ওকে, কীভাবে আমি বুঝবো 0 to 1 না, আমি যদি ওই গ্রাফটাকেই আবার এরকমভাবে দেখি, তাহলে দেখো যে আমি যখন একদম 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিলাম, সেই টাইমে কিন্তু জাস্ট আমার ভেপারটা মানে ওয়াটারটা কনভার্ট হচ্ছে ভেপারে, কিন্তু সেখানে ওয়াটার পার্টিকেল প্রেজেন্ট ছিল, কারণ এটা ওয়েট রিজিয়নের মধ্যে, এই রিজিয়নটা হচ্ছে ওয়েট রিজিয়ন, এই রিজিয়নের বাইরে কিছু থাকবে না, এই রিজিয়নের এই বাইরে মানে ডান দিকে বাঁ দিকে ড্রাইনেস ফ্র্যাকশনের অস্তিত্ব থাকবে না। জিরো থেকে আরম্ভ হবে আস্তে আস্তে বাড়তে সেটা 1 হয়ে যাবে। অর্থাৎ 1 মানে কি, 1 মানে হচ্ছে যে মাস অফ ভেপারটা মাস অফ ভেপার এখানে যেটা আসছে, এবং মাস অফ লিকুইডটা পুরো 0 হয়ে যাবে। অর্থাৎ এই মাস অফ লিকুইড মানে মাস অফ লিকুইড বলতে মাস অফ লিকুইডটা 0 হয়ে যাবে এবং ওয়াটার পার্টিকেলের পরিমাণটা একদম শূন্য হয়ে যাবে। সে অবস্থাতে এক্স ইকুয়ালস টু আমি 1 পাবো। ওকে, তো আমি কি পেলাম, যে ড্রাইনেস ফ্র্যাকশন হচ্ছে 0 থেকে 1। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, যে আমি কখনোই এই রিজিয়নটাতে পি ভি ইকুয়ালস টু এমআরটি ফর্মুলাটা অ্যাপ্লাই করব না,
করব না, পিভি ইকুয়ালস টু এমআরটি ফর্মুলাটা অ্যাপ্লাই করব না। ওকে, আমি এখানে অ্যাপ্লাই করব না, এটা আমি করব না অ্যাপ্লাই। ওকে, পিভি ইকুয়ালস টু এমআরটি ডায়াগ্রাম আমি এখানে অ্যাপ্লাই করব না, পিভি ইকুয়ালস টু এমআরটি অ্যাপ্লাই করব আমি সুপারহিটেড রিজিয়নে। কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা সুপারহিটেড স্টিম কিন্তু আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, কিন্তু একটা ওয়েট স্টিম আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে না। সবসময় মনে রাখবে, একটা আইডিয়াল গ্যাসে, একটা সুপারহিটেড স্টিমই শুধুমাত্র আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। অর্থাৎ যদি তোমাদের বলা হয় যে আইডিয়াল গ্যাস মানে পিওরলি আইডিয়াল গ্যাস হিসেবে কাজ করে না সুপার স্টিম, কিন্তু অনেকটাই আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে একটা সুপারহিটেড স্টিম। ওকে, বাট একটা ওয়েট স্টিম আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে না, আচরণটা কী করে? সুপারহিটেড স্টিম। তাই সুপারহিটেড স্টিমের ক্ষেত্রে আমি পিভি ইকুয়ালস টু এমআরটি ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু আমরা কখনোই ওয়েট স্টিমের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এমআরটি যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করব না। ওয়েট স্টিমের ক্ষেত্রে আমরা আলাদা ইকুয়েশন ইউজ করব, সেটা ফার্দার আমি এগোচ্ছি তখন বুঝতে পারবে কি অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, এটাই ছিল এখানকার মূল বক্তব্য। এরপর আমি আরও আগাচ্ছি। কি স্টিমের এনট্রপি এনথালপি নিয়ে কম বেশি সবারই মধ্যে কিছুটা কনফিউশন থাকে, আমি সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করছি। আমি তার জন্য টিএস ডায়াগ্রামটা এঁকেছি ফার্স্ট। ওকে, টিএস ডায়াগ্রামটা আঁকার পর আমি এই কনস্ট্যান্ট প্রেসার লাইনকে আমি কয়েকটা নামে মানে নাম দিয়েছি, এ বি সি ডি ই। সিটা ওয়েট রিজিয়নের যে কোনো একটা লাইনের যে কোনো, এই লাইনটা যে কোনো একটা পোর্শনকে তুমি সি ধরে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা তুমি এই লাইনের যে কোনো একটা জায়গাতে ধরে নিতে পারো, এবং ইটাকে এই লাইনের যে কোনো একটা জায়গায় ধরে নিতে পারো। শুধু এইখানটাতে ধরো না, বা এটাকে এইখানটাতে ধরো না, কারণ এই দুটো পয়েন্ট হচ্ছে ফিক্সড। বি আর ডি পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট। ওকে, বি আর ডি পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট। এরপর আমি কি বলেছি, এই জায়গাটা কিন্তু লিকুইড জায়গা, অর্থাৎ জল আছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে কি বলেছি, সুপারহিটেড স্টিম আছে, অর্থাৎ এখানে গ্যাস আছে। এখানে জল আছে মানে কি, এটা লিকুইড অবস্থায় আছে। ওকে, তাহলে লিকুইডকে আমি ফ্লুইড হিসেবে ভাবতে পারি, মানে ফ্লুইড তো সবই ফ্লুইড, যেটাই ফ্লো করে সেটাই ফ্লুইড। তো আমি যদি ধরে নিই যে জলটা ফ্লুইড, ঠিক আছে, তো আমি এখানে যদি যে এন্ট্রপিটা পাবো, আমি এখানে এই এ টু বি এর মাঝখানে যে কোনো এন্ট্রপি পাবো, সেই এন্ট্রপিটাকে আমি এস এফ দিয়ে ডিনোট করবো, অর্থাৎ ফ্লুইডের এন্ট্রপি এস এফ। আর এইখানে আমি যে কোনো এন্ট্রপি পাবো ডি টু ই এর মধ্যে যে কোনো একটা পয়েন্টে যদি ধরে নিই যে এন্ট্রপি কত, সেটাকে আমি ধরে নেবো এস জি, অর্থাৎ গ্যাস, সেটা পিওরলি গ্যাস। ওকে, তো আমি সেটাকে এস জি বলে ডিনোট করবো। এসটা কি? এসটা হচ্ছে এন্ট্রপি। অলওয়েজ রিমেম্বার দ্যাট এন্ট্রপি ইজ ডিনোটেড বাই এস এবং এনথ্যালপি ইজ ডিনোটেড বাই এইচ। ওকে, এইচ, ইংলিশ এইচ, এইচ দিয়ে ডিনোট করা হয় এবং ইংলিশ এস দিয়ে এন্ট্রপিটা ডিনোট করা হয়। তাহলে এস এফ অর্থাৎ ফ্লুইড এর, এস এফ অর্থাৎ ফ্লুইডের যে এন্ট্রপি সেটা আমি এই লাইনে পাবো। এস জি যে আমরা এটা এন্ট্রপিটা, সেটা এই লাইনের যে কোনো আমি জায়গাতে এস জিকে আমি ধরে নিতে পারি। ওকে, আর এই ওয়েট রিজিয়নটাতে আমি ধরবো কি, এস এফ জি, অর্থাৎ যেখানে ফ্লুইড এবং গ্যাস দুটোই আছে। ওকে, তো এই রিজিয়নে আমি যে কোনো জায়গাতে আমি এস এফ জি ধরবো, এটা কিন্তু মাথায় রাখবে, এটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। ওকে, এক নম্বর কি, এস বি অর্থাৎ বি পয়েন্টের এন্ট্রপি কত, বি পয়েন্টের এন্ট্রপি এস এফ ধরতে পারো। ডি পয়েন্টের এন্ট্রপি কত, এস জি ধরতে পারো। ই পয়েন্টেরও এস জি ধরতে পারো। কিন্তু সি পয়েন্টের এন্ট্রপি কত, আমি বলেছিলাম সি পয়েন্টের এন্ট্রপিকে বার করতে গেলে সবসময় যে এইখান থেকে এতটার এন্ট্রপি কত এস বি, তার সঙ্গে এখানে যে কোনো ধরো এই জায়গাতে আমার এন্ট্রপি কত, এইখানের এন্ট্রপিটা এই জায়গাতে ড্রাইনেস ফ্র্যাকশন কত, এবং এই জায়গার এন্ট্রপিটা এস এফ জি কত। ঠিক আছে তো, তাহলে টোটাল যেটা হবে সেটা হচ্ছে এই জায়গার টোটাল এন্ট্রপি। ঠিক আছে তো, আর তাহলে এস বি মানে হচ্ছে এস এফ, আমি যে এস বি এস এফ বলেছি, এখানে ফ্লুইড এন্ট্রপি প্লাস এক্স এস এফ জি। ওকে, এরপর এস এফ জিটা ডিনোট করা হয় এইচ এফ জি বাই টি দিয়ে। ওকে, তাহলে এস এফ জি প্লাস এক্স ইন্টু এইচ এফ জি বাই টি। 4 নাম্বার এসই অর্থাৎ সুপারহিটেড স্টিমের যে এন্ট্রপি সেটা কি, সেটা হচ্ছে দেখো এস ডি প্লাস সিপি, এটা যেহেতু একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে তাই আমি এখানে আইডিয়াল ফর্মুলা লাগাবো, সিপি এলএন টিই মাইনাস টিডি। ওকে, টিই মাইনাস টিডি
সরি ln a TE বাই TD, তাহলে এস ডিতে কী পাবো আমি SG পাবো, এবং এই জায়গাতে কি পাবো, এই জায়গায় দেবো TE মাইনাস TD, সরি ই ডিভাইডেড বাই TD, সিপি অফ ভেপার, বুঝতে পেরেছ? আর SA অ্যাট এতে কী পাবো, এটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে, সেখানে আমি কি পাবো SB মাইনাস CP ln TB বাই TA। ওকে, তো SB মানে হচ্ছে SF মাইনাস CP অফ লিকুইডের CP কত ln TB বাই TA, বুঝতে পেরেছ? এবার আমি এনথালপিতে আসি। ঠিক সেরকম করে আমি বি পয়েন্টে HF ধরছি, অর্থাৎ এনথালপি অফ ফ্লুইড, এনথালপি অফ গ্যাস, HFG মানে হচ্ছে ওয়েট রিজিয়নের যে এনথালপি সেটা হচ্ছে HFG। তাহলে সি পয়েন্টের যে কোনো একটা জায়গাতে, ওই যে সি পয়েন্টের যে কোনো একটা জায়গাতে আমি কি ধরছি XFG, এক্স হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। ওকে, তো HF প্লাস এক্স, HF মাইনাস HG মাইনাস HFGটা ওইটাই হবে HG মাইনাস HF। তো 4 নাম্বার হচ্ছে HE, এনথালপি অ্যাট E, সেটা কি HD প্লাস CP অফ ভেপার ইন্টু TE মাইনাস TD। ওকে, এটা আমি সুপারহিটেড গ্যাস ইকুয়েশন লাগিয়েছি। এবং H অফ A অর্থাৎ এনথালপি অ্যাট A, এটা কত HB মাইনাস CP অফ লিকুইড TB মাইনাস TA। তো এইগুলোই ছিল আজকের টপিক। তো তোমরা ভিডিওটা পজ করে তোমরা নোট করতে পারো, এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন সম্বন্ধে তোমরা আরও বেশি জানবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।